সারাহ এখন একটু একটু বই নিয়ে বসে। মাশরাফি অফিসে যাওয়া শুরু করেছে। মাত্রই তারা রাতের খাবার খেয়ে এসে বসেছে। সারাহর টেবিলে বই উল্টে পাল্টে দেখছে। অন্যদিকে মাশরাফি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। ফোনের কর্কশ শব্দে দুজনের মনোযোগ যায় সেদিকে। মাশরাফি বিছানার উপরে পড়ে থাকা ফোনটা সারাহর বাড়িয়ে রাখা হাতে তুলে দেয়। সিরাতের কল স্বাভাবিক ভঙ্গিতে রিসিভ করে। শুরুতেই ভেসে ওঠে নাহিলের মুখ। টুকটাক কথা বলে। সিরাত ফোনটা নেয়। একটা জিনিস দেখবি সারাহ? কি আপু? ফোনের ক্যামেরা ঘুরিয়ে বাবুকে দেখায়। সারাহ ভাবে কোনো প্রতিবেশীর বাচ্চা। মাশাআল্লাহ, কি ও? আমার মেয়ে। তাই ভালো তো। নাম কি? ডাকনাম রোজা। ভালো নাম। নাইলাহ শের। আমাদের সবার নামের প্রথম অক্ষর দিয়ে একটা করে নাম। মানে? তোমার কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে সত্যিই তো আমাদের মেয়ে। একে একে সমস্ত ঘটনা খুলে বলে। সত্যি আপু, আমার বিশ্বাস হচ্ছে না। কবে আসবা রাজশাহী? আমরা তো ওকে কোলে নেওয়ার জন্য হাত নিষ্পিস করছে। যাব, তোর ভাইয়ের ছুটি ম্যানেজ করুক, তারপর যাব। গিয়ে ওর আকিকা দিতে হবে। দ্রুত চলে আসো। ভাইয়া থাক, তোমরা তিনজন চলে আসো। সে আমাদের একা যেতে দিবে না। দু বোনের মধ্যে চলে বেশ কিছুক্ষণের আলাপ। মাঝে মাশরাফি এসেও জয়েন হয়। ওপাশ থেকে কল কেটে দেয়। সারাহ চেয়ার ছেড়ে উঠে সোজা চলে যায় মাশরাফির কাছে। তার সোজাসুজি দাঁড়িয়ে বলে, আমার একটা বাবু লাগবে। বড় হ, বাবু নেওয়ার বয়স হলে বাবু নেব। আমি তো বড়ই আছি। নি না আমরা একটা বাবু। আপুরা যেভাবে নিয়েছে সেভাবে নিলেই তো হয়। মাশরাফি ফোন রেখে সরাসরি তাকায় সারার মুখের দিকে। এক হাতে টেনে বুকের উপর ফেলে থুতনিতে ধরে মুখটা তার মুখোমুখি করে বলে, শিরহর বেবি হবে না, তাই ওরা বেবি অ্যাডপ্ট করেছে। আমাদের তো কারো তো কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। তাহলে আমরা কেন বেবি অ্যাডপ্ট করবো? আপনি তো বলেন এখন বেবি নেবেন না। তুই এখনো যথেষ্ট ছোট আর শরীরও পুরোপুরি তৈরি নয় বেবি ক্যারি করার জন্য। যখন সময় হবে আমরা অবশ্যই বেবি নেব। যতগুলো চাও ততগুলো নেব। কিন্তু আমার তো এখন এই টপিক আমি আর কোনো কথা শুনতে চাই না। লাইট অফ করে কাছে এসো। মাশরাফির কথায় সারাহর পুরো শরীর কেঁপে ওঠে। ধীরে গড়িতে গিয়ে গিয়ে লাইট অফ করে বিছানায় আসে। মাশরাফি এগিয়ে যায় স্ত্রীর নিকট। ঝুঁকে সারাহর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আই নিড পিস দ্যাট এক্সিস্ট অনলি ইন ইউ। ওহ, কোনো কথা না। রাতটা কাটতে উন্মাদনা, ভারী শ্বাস ও দুজন মানব মানবীর প্রেম মিশ্রিত স্বরে। এরপর 4 দিনের মাথায় রওনা তার পুরো পরিবার নিয়ে হাজির হয় শেখদার বাড়িতে। বাড়িতে সকলে তাদের দেখে যেমন আনন্দিত হয়েছে, তেমনি অবাক হয়েছে কলির ছোট্ট বাচ্চাকে দেখে। তাদের আসার খবর কেবল সারাহ ও রাবেয়া জানতো। তাই তো 2 বোন এতদিনে আগেই চলে এসেছে। রাবেয়া ও আহসানের ঘরেও আসতে চাচ্ছে নতুন সদস্য। 5 মাসের চলছে তার। মেয়েটা এই সময়টা আজমল শিকদারে আলাদাভাবে যত্ন নিচ্ছে তার। যে কাজ একজন মায়ের করার কথা, সে সকল কাজ আজমল শিকদার নিজে করেছেন। নিত্য নতুন খাবার নিয়ে আসেন। মেয়ের মুখ ফুটে বলতে দেরি, হাজির করতে দেরি না হয় তার। গত 2 মাস তিনি মেয়ের কাছে থেকেছেন। গতকালই মেয়েকে সাথে নিয়ে শিকদার বাড়িতে ফিরেছেন। ছেলের সাথে দ্রুত থাকলেও মেয়ে অন্তঃপ্রাণ। রাবেয়াও বাবার প্রতি টানটা ভিন্ন, যেমনটা হয় মেয়েদের ক্ষেত্রে। ছোটবেলা থেকে রৌনকের টানটা ছিল মায়ের প্রতি আর রাবেয়ার বাবার প্রতি। সকলে এসে ভিড় জমেছে বসার ঘর। এক একজনের মনে এক এক প্রশ্ন। সবাই কৌতূহল দমাতে রৌনক একে একে সব কিছু খুলে বলে। সব কিছু শুনে সকলের মাঝে নতুন আনন্দ ধরা দেয়। ছোট্ট রোজাও এগোল ওগোল করে ঘুরে বেড়ায়, দেখছে সব কিছু। সিরাত রোজাকে অন্যদের কাছে রেখে গিয়ে কোলে নেয় রাইফকে। চুমু দিয়ে ভরিয়ে দিল ছোট্ট বাচ্চাটার মুখ। এক পর্যায়ে কেঁদে ওঠে। এই এক স্বভাব তার। অপরিচিত কারো কোলে সে যেতেই চায় না। গেলেও কান্নাকাটি করে, একাকার করে ফেলে। তাকে মিথিলার কোলে দিয়ে মেয়েকে নিয়ে ঘরে যায়। সাথে করে নাইলকেও নিয়ে যায়। লাগেজ থেকে কাপড় বের করে নাইলের হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সে বিছানায় বসে মেয়ের গায়ে জামা খুলে গা মুছে পাতলা গেঞ্জি পরিয়ে দেয়। এরপর রওনা পেশে হাজির হয়। আপনি একটু বসুন ওর কাছে, আমি ওর জন্য দুধ বানিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও, আমি আছি আমার মাম্মার কাছে। সিরাত ফ্লাক্স নিয়ে চলে যায়। কিছু সময় পর ফেরত আসে ফ্লাক্স ভর্তি গরম পানি নিয়ে। ফিডারে পানি নিয়ে তাতে প্রয়োজন মতো ফর্মুলা দুধ দিয়ে
গুলিয়ে নেয়, হাতের পিঠে নিয়ে চেক করে, বিছানার কাছে ফিরে আসে। নাহিলও তার মধ্যে গোসল সেরে এসেছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রৌনকের থেকে রোজা নিতে গেলে সে বলে, আমার কাছে দাও, আমার মাম্মাকে আমি খাইয়ে দিচ্ছি, তুমি গোসল করে আসো। আপনি করবেন না? করব, তুমি যাও আগে, আমি রোজাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যাব, নাহলে তুমি খাওয়াতে গেলেই ও কাঁদবে। বাচ্চা পালনের পূর্ব অভিজ্ঞতা না থাকায় সে ঠিকঠাকভাবে রোজাকে সামলাতে পারে না। তাই তো রৌনক যত সময় বাসায় থাকে মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানোর সবটাই সে একা করে। সিরাত তো কথা না বাড়িয়ে লাগেজ থেকে কাপড় নিয়ে গোসলে যাবে। এমন সময় নাহিলের নজরে আসে, সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম লাগাচ্ছে। ওপাশে যে চুলের পানিতে গেঞ্জি ভিজে যাচ্ছে সে খেয়াল তার নেই। সিরাত নিজের তোয়ালে দিয়ে দাঁড়ায় নাহিলের পেছনে। চুলটা যে মুছেনি, পানিতে গেঞ্জি ভিজে যাচ্ছে সে খেয়াল আছে আপনার? তুমি মুছে দাও। হ্যাঁ, আমি তো মুছে দেব, বড় ভাই হয়ে গেছো, এখন কদিন পর বোনের দায়িত্ব নিতে হবে না? বোনকে খাইয়ে দিতে হবে, গোসল করিয়ে চুল মুছে দিতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে। ঘুরে সিরাতের কোমর জড়িয়ে ধরে, পেটে মুখ ঘষে বলে, সব করব, আমি বোনের সব কাজ করব আর তুমি আমার কাজ করবে। তাহলেই তো হয়ে গেল, পাজি ছেলে আমার। যাও এখন বাবার কাছে থাকো, আমি এসে খাইয়ে দেবো তোমাকে। এখন বের হবে না, বিশ্রাম নাও, ঠিকঠাক আছে? যাও, আমিও কোথায় যাচ্ছি না। সিরাত চলে যায়, নাহিলও বোনের কাছে যায়। রওনক মেয়েকে একবারতে শুয়ে নিয়ে খাওয়াচ্ছে, এটা সেটা বলে। রোজাও মনোযোগ দিয়ে বাবার কথা শুনছে। নাহিল গিয়ে রৌনকের গা ঘেঁষে বসে বোনের সাথে গল্প করে, এটা সেটা এনে দেখায়। 2 দিন পেরিয়ে যায়। রৌনক মেয়ের আকিকা উপলক্ষে বড়সড় দেখে একটা ছাগল কিনে এনেছে, আর সাথে ছিল তার 2 ভাই। আগামীকাল আকিকা, বেশ ভালো আয়োজন করা হয়েছে, আত্মীয় স্বজন সব দাওয়াত করেছে। এই আকিকার মাধ্যমে সবার সাথে পরিচয় করিয়ে দিতে হয় চাই ছোট্ট রোজার। সবাইকে জানাতে চায় রোজা তাদের মেয়ে, ভবিষ্যতে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে, তার ক্ষুদ্র চেষ্টা মাত্র। সকাল থেকে আয়োজন চলছে, বাইরের ছাগল জবাই করা হয়েছে, এখন তার মাংস কাটাকাটি করছে। রৌনক নিজের সকল কাজে উপস্থিত থেকেছে, সাথে হাত লাগিয়ে সব করেছে। কতক্ষণ আরাফা শিকদার নাতনিকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরেছে, আবার কতক্ষণ আজমা শিকদার। 2 ভাই নতুন নাতনি পেয়ে দিন দুনিয়া ভুলে বসেছে। দুপুরে নামাজের পর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আজ তারা সপরিবার একই রঙের পোশাক পরেছে। রওনা ও নাহিল পরেছে হালকা ল্যাভেন্ডার কালারের পাঞ্জাবি। নিচ থেকে পরিবেশন করবে খাবারের সাথে রামিম, ইশতিয়াক, মাশরাফিও আছে, আরও আছে নাহিল। বড় ভাইয়ের মতো সব কাজে হাত লাগিয়েছে সে। খাওয়া দাওয়া শেষে সকলে উৎসুক হয়ে বসে আছে রোজাকে দেখার জন্য। সকলের অপেক্ষায় অবসান ঘটিয়ে সিরাত মেয়েকে নিয়ে নিচে নামে। সিরাজ ল্যাভেন্ডার শাড়ি আর মেয়েকে পরিয়েছে একই রঙের ফ্রক। ফর্সার শৈলে ফুটে উঠেছে পোশাকটা। নিচে এসে মেয়েকে ধরিয়ে দেয় রৌনকের কোলে। রৌনক ঘুরে ঘুরে সকালের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে নাহিলের মায়ের আঁচল ধরে ঘুরছে। সিরাত হাসি মুখে রৌনকের নানা বাড়ির আত্মীয়দের সাথে কথা বলছে, বিশেষ করে রৌনকের বড় খালাম রহিমা ও মুন্নিমা, যারা বিয়ের পর তার চেহারা নিয়ে নাজের সাথে তুলনা করেছিল, এমনকি নাহিলের সৎমা বলে কটু কথা শুনিয়েছিল। খালামণি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আসার পর তো তোমার দেখাই পেলাম না। বাবু কাঁদছিল তো এত লোকজন দেখে, তাই পর বাবা ওকে নিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছিল। ওহ, মেয়েটা মাশাআল্লাহ, তা শুনছিলাম তোমার বাচ্চা কাচ্চা হবে না তো এখন? আল্লাহ দিয়েছেন, দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য। দোয়া তো সবসময় করি। এ কি আমাদের দাদু ভাই নাকি কথাবার্তা তো বলে না? ও একটু চুপচাপ স্বভাবের, সবার সাথে হঠাৎ মিশতে পারে না। 2 দিন থাকেন দেখবেন মিশে গেছে। আব্বু কথা বলো, তোমার আরেকটা দিদা হয় সে, সালাম দাও দিদাকে। আসসালামু আলাইকুম দিদা, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? কোন ক্লাসে পড়ছো? আমিও ভালো আছি, আমি 4র্থ শ্রেণীতে পড়ি। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে দেখছি। চেহারাও বাপের মতোই, খালি চোখ দুটো যা মায়ের মতো পেয়েছো। দোয়া করি আরও বড় হও। এভাবে টুকটাক কথা বলে সেখান থেকে মায়ের হাত ধরে চলে আসে। এবারও তার পেছনে কথা বলতে ছাড়েনি। এবারও বলেছে, এখন নাকি, এখন নিজের মেয়ে হয়েছে, এখন কি আর সতীনের ছেলের দিকে খেয়াল থাকবে? আরও কত কি। এবারে সেটা তাদের কথা মন খারাপ করে না, কেননা কিছু মানুষের স্বভাবই এমন, যত করো ততই মন পাওয়া যায় না।
তারা একসাথে অনেক ছবি তোলে। সেটা ঠিক কয়েকটা এগুলো সে অ্যালবামে রাখবে। এখান থেকে সবথেকে সুন্দর ছবিটা বড় করে ফ্রেমে বাঁধিয়ে তাদের ঘরে টাঙিয়ে রাখবে। রাজশাহীতে 5 দিনের মতো থেকে তারা আবারও ফিরে আসে ঢাকায়। আবারও শুরু হয় গতানুগতিক নিয়মের সংসার। সকলে উঠে স্বামী সন্তানের জন্য খাবার তৈরি করা, টিফিন রেডি করে স্কুলে পাঠানো, রৌনকের খাবার গুছিয়ে দিয়ে হাসপাতালে পাঠায়। ঘরের কাজ গুছিয়ে সারাটা দিন কাটে মেয়েকে নিয়ে। পাঠানো রৌনকের খাবার গুছিয়ে দিয়ে হাসপাতালে পাঠায়। ঘরের কাজ গুছিয়ে সারাটা দিন কাটে মেয়েকে নিয়ে। স্কুল ছুটির পর নাহিলকে স্কুল থেকে আনা। পুরো বিকালটা নাহিল বোনের সাথেই কাটায়। রাত হলে পড়তে বসে। সে সবটা রোজাকে রওনা পেয়ে রাখে। ছোট্ট রোজার বাবাকে পেলে কিছুই লাগে না। মুখে মুখ লাগিয়ে আ করে বাবার কথায় সাথে তাল মেলায়। রাতের খাওয়া দাওয়া শেষে ঘুম। এভাবেই দেখতে দেখতে তাদের দিন কেটে যায়। তেমনি একদিন সন্ধ্যার পর রৌনক হাসপাতাল থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে বিছানা থেকে ছো মেরে মেয়েকে কোলে তুলে নেয়। রোজার বয়স এখন 11 মাস। উ করে অনেক কিছু বলে সে। ছোট থেকে সে কাঁদে কম। রৌনক মেয়েকে নিয়ে সেরাতের পড়াতে বসিয়ে দেয়। নাহিলের কাছে যায়। নাহিলে তখন মায়ের বকুনি খেয়ে তোতা মুখে বই খুলে বসেছে। ছেলের মলিন মুখ দেখে মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ কেন আমার বাবার? বকেছে। নাহিল উপর নিচ মাথা নাড়ে। কেন বকেছে? আমার বই বোনকে খেলতে দিয়েছিলাম, বোনও বই ছিঁড়ে ফেলছে, আমিও পড়ছিলাম না, তাই বকেছে। যেহেতু একবার বকা খেয়ে ফেলছ, এটা নিয়ে দ্বিতীয়বার আর কিছু বলো না। সে মাকে কি তাহলে বকে দেব? নাহিল তড়িৎ গতিতে বাবার দিকে তাকায়। মাকে কেন বকবে? আমার বাবাটাকে বকেছে, এতে সে মন খারাপ করেছে, এখন তো তাকেও বকতে হবে, তাই না? না, মাকে বকবে না, আমি দুষ্টুমি, তাই মা আমাকে বকেছে। মা তো কোনো দুষ্টামি করেনি। তাহলে কি মাকে বকবো না? কিন্তু তোমার যে মন খারাপ হয়েছে। মা রেগে আছে, কথা বলছে না, তাই জন্য। এখন কি করলে মন ভালো হবে? মা এসে আদর করে আমার সাথে কথা বলবে, মন ভালো হয়ে যাবে। তো যাও মায়ের কাছে। যদি আরও রেগে যান? রাখবে না, তুমি যাও। আর যদি রাগে, তুমি আদর করে দিলে রাগ ভেঙে যাবে। বাবার কথায় সাহস সঞ্চার করে মায়ের ঘরে পা রাখে সিরাত। আর চোখে একবার ছেলেকে দেখে পড়ায় মন দেয়। নাহিল পা টিপে টিপে পেছনে গিয়ে দাঁড়ায়, পেছন থেকে গলা জড়িয়ে ধরে। সিরাত মনে মনে হাসে, তবুও মেয়েকে রাগ দেখিয়ে সরিয়ে নিতে চায় তার হাত। নাহিল শক্ত করে ধরে, রাখে কাঁধে মুখ ঘষে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি আর বোনকে বই নিয়ে খেলতে দেব না, আর পড়া বাদ দিয়ে খেলবো না। তুমি রাগ করে থেকো না, কথা বলো আমার সাথে। তুমি কথা না বললে আমার মন খারাপ হয়, তুমি আমাকে আরও বকে দাও, তবুও কথা বলো। নাহিল, ছাড়ো আমাকে, আমি রেগে নেই তোমার উপর। তুমি তো বড় হয়ে গেছো, এখন তো তোমার ইচ্ছে মতো যা খুশি করতে পারো। আমার কথা না শুনলেই বা কি, আমার রাগ করলেই বা কি যায় আসে? যাও তুমি খেলো। না, আমি আর কখনো খেলবো না, তোমার সব কথা শুনবো, প্লিজ। আর রাগ করো না, কথা বলো না প্লিজ। এখন বলে আধা ঘন্টা পরে ঠিকই তোমার পেছনে আমাকে চিল্লাতে হবে, তাই ঠিক করেছি আর কথাই বলবো না, যা মন চায় করো। না এলে বা চোখের পানি ছেড়ে দেয়। তার কথা গলায় আটকে যাচ্ছে, তবু খুব কষ্টে আওয়াজ বের করে, মা, আমি আর দুষ্টেমি করবো না। আর না, তুমি আমাকে মার দাও, আমি কিছু বলবো না, তুমি কথা বলো আমার সাথে। ছেলের কান্নায় মায়ের মন গলে যায়। সে নাহিলকে টেনে সামনে এনে কোলে বসায়, এক হাতে চোখ মুছে গালে চুমু খেয়ে বলে, নাহিল তো মায়ের লক্ষ্মী ছেলে, মা কি করে তার উপর রেগে থাকে? মা আর রেগে নিসো না, এ তো বড় ছেলে, এভাবে কাঁদে, বোন দেখলে তো লজ্জা দেবে। নাহিল মায়ের কথায় ঘুরিয়ে গলা জড়িয়ে কাঁধে মুখ গুজে রাখে। এখনও হিসকি তুলছে সে। দরজায় দাঁড়িয়ে রওনা পুরো দৃশ্যটা দেখে। ঠোঁটের কোণে খেলে যায় প্রাপ্তির হাসি। একটা সময় এই মেয়ের সাথে মিনিটে মিনিটে ঝগড়া লাগতো তার ছেলের। কম নালিশ কি করেনি তখন? আর আজ একটু বকা দিতে চেয়েছি, তাও দিতে দেবে না। এতটুকুই চেয়েছিল, একটা ঝঞ্ঝাটহীন সংসার। ঘুমন্ত মেয়েকে নিয়ে আস্তে ঘরে ঢোকে, বিছানায় শুয়ে দেয়। রাত হয়েছে তো, খাবে না? তুমি যাও, আমি আসছি। চলো আব্বু, আমরা খেয়ে আসি। মাশরাফি ফিরতে আজ অনেক রাত হয়। বসার ঘর অন্ধকার, কেবল সিঁড়িতে একটা কমানোর লাইট জ্বলছে।
ক্লান্ত শরীরটা টেনে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ঘরে গিয়ে দেখে সেখানে আলো নেই। সারাহ ঘুমিয়ে আছে ভেবে সে আর আলো জ্বালায় না। ফোনের লাইট জ্বালিয়ে কাবাডের কাছে যায়। হঠাৎ পেছন থেকে দুটো হাত তার কোমর বেয়ে বুকের কাছে উঠে আসে। হাতের মালিককে চিনতে সেকেন্ড সময় লাগে না। এখনো জেগে আছো কেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। বিছানায় যাও, আমি আসছি। না। না কেন? আপনাকে কিছু দেখানোর আছে। ফ্রেশ হয়ে এসে দেখি। না, এখনই। মাশরাফি ফোঁস করে শ্বাস ছাড়ে। পেছন ঘুরে সারাহকে বুকের সাথে মিশিয়ে রেখেই এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালায়। নজরে আসে লাল টুকটুকে শাড়ি পরা ছোট্ট বউটাকে। মাঝরাতে শাড়ি পরিয়ে হার্ট অ্যাটাক করানোর প্ল্যান করেছো? সারাহ লাজুক হেসে মাথা নিচু রেখেই হাড়টা তুলে মাশরাফির মুখের সামনে ধরে। মুঠো মেলতেই মাশরাফি ভুরু কুঁচকে আসে। হাত থেকে বস্তুটা তুলে উল্টে পাল্টে ভালো করে দেখে। সারাহ নিজে থেকে আলাদা করে কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইজ ইজ ট্রু সারাহা? সারাহ হ্যাঁ বোধক মাথা নাড়ে। হালকা করে মাথা উঁচু করে মাশরাফির মুখটা একবার দেখে। বেশ থমথমে। সারাহ ভয় পেয়ে যায়। আমি বারণ করেছিলাম। সারাহর চোখ ছলছল করে ওঠে। আপনি খুশি হননি? মাশরাফি এবার সরাসরি সারাহর চোখের দিকে তাকায়। খানিকটা সময় চুপ থাকে। সারাহর চোখের পানি গড়িয়ে গালে পড়ছে। মাশরাফি আচমকা এগিয়ে গিয়ে জাপটে ধরে সারাহকে কোলে তুলে ঘুরতে শুরু করে। সারাহ তো ভয়ে মাশরাফির কাঁধ চেপে ধরে রেখেছে। মাথা ঘুরছে আমার, পড়ে যাব তো, নামান। কি সোনালি রে জান, আমি তো পাগল হয়ে যাব খুশিতে। ফাইনালি আমার প্রোডাক্ট লঞ্চ হতে যাচ্ছে। মাশরাফির কথায় সারাহ আহাম্মক বনে যায়। লোকটার মাথা আসলে গেছে, নাহলে এভাবে কেউ বলে? সারাহকে নামে সারা মুখ চুমুতে ভরিয়ে তোলে। কপালে কপাল ঠেকে রাখে। মাশরাফির চোখ ভিজে উঠেছে। এক ফোঁটা গড়িয়েছে বোধ হয়। দুজনের চোখেই আজ সুখের অশ্রু। রাতের খাওয়া শেষ। নাহিলকে রুমে পাঠিয়ে ঘরে আসে সিরাত। দেওয়ালে লাগানো ছবিটার সামনে দাঁড়িয়ে পড়ে। রোজার আকিকার দিনে তোলা তাদের সপরিবার একটা ছবি। সেখানে রোজা সিরাতকে কোলে নাহিলের মায়ের কোমর জড়িয়ে ধরে বোনের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে রওনক তাদের একসাথে দু হাতে জড়িয়ে ধরে রোজার দিকে তাকিয়ে আছে। ছবিটা সিরাতের খুব পছন্দের। একদম জীবন্ত মনে হয়। তাই তো ঢাকায় ফিরেই এটাকে বাঁধিয়ে ঘরে টাঙিয়ে নিয়ে রেখেছে। ধীরগতিতে দুটো শীতল হাত পেঁচিয়ে ধরে তার কোমর। পরিচিত ঘ্রাণ জানাই দেয় প্রিয় মানুষটার উপস্থিতি। কাঁধে নাক ঘষে গভীর শ্বাস টেনে নেয়। সিরাত হালকা হেসে বলে, কী ব্যাপার জনাব, আজই তো আদর দেখাচ্ছেন। মেয়ে রেখে আপনার সময় হলো বইয়ের কাছে আসার? আপনি তো পুরোটাই আমার একটা আদরের ছানা, আমার বড় বাচ্চা। সবাই আগে তো আপনি। সে তো দেখতেই পাচ্ছি। আমাদের মা ছেলেকে আপনার চোখেই পড়ে না? চোখ খুললে মেয়ে, ঘুমানোর আগেও মেয়ে। কোথায় বউ কোথায় ছেলে দেখার প্রয়োজনও মনে করেন না। মেয়ে হলেই হলো আপনার। খালি যে মেয়ে মেয়ে করছো, মেয়ে কি আমার একার? আপনার কাজ সহজ করতে মেয়েকে আমার কাছে রাখি, যাতে তোমাদের পড়ার ক্ষতি না হয়। এখন ভালো করতে গেলেও দোষ। ঘুমানোর সময় তো পাত্তা দেন না, খালি বলেন ঘুমাও। এখন ভোরে উঠতে হবে, ডিস্টার্ব করো না। আমি ক্লান্ত। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তুমি কি কোনোভাবে আমাকে কাছে ডাকছো? মানে? সরাসরি বললেই পারো আমাকে তোমার দরকার। আমি তো তোমারই যখন ইচ্ছে ডাকতে পারো। এখন লজ্জা পেলে চলে? সিরাত রওনকের ইশারা বুঝতে পেরে তার বাহুতে কিল দিয়ে বলে, অশ্লীল লোক। কি বলি আর উনি কি বলে? সারাদিন মাথার মধ্যে এইসব ঘুরে। ছাড়ুন আমাকে। সিরাত মোছামুছি করে রওনা ভালো করে জাপটে ধরে, আরও ভালো করে মিশিয়ে নিয়ে বলে, ধন্যবাদ মিসেস, আমার জীবনে সুখ হয়ে আসার জন্য। আমার বাচ্চাদের মা। আপনি আমার আস্ত একটা সুখ, আমার প্রণয়িনী। আপনি আমার সমাপ্তির প্রণয়। ধন্যবাদ আমার বাচ্চাদের বাবাকে আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর একটা সংসার দেওয়ার জন্য, ফুলের মতো দুটো বাচ্চার মা বানানোর জন্য, আর এত ভালো একটা মানুষ উপহার দেওয়ার জন্য। বলছো তাহলে আমি ভালো? ভালোকে ভালো বলতে ক্ষতি কি? যদিও মাঝে মধ্যে অসভ্য হয়ে যান, তবে ক্ষমা করাই যায়। একটা চুমো দাও। কি? কোন খুশিতে? এই যে তো ভালো একটা বর পেয়েছো এই খুশিতে। ইস, শখ কত! এ তো সুখ সুখ লাগে কেন? সিরাত মাথা ঘুরিয়ে রণবের চোয়াল চেপে ধরে খাড়া নাকের ডগায় ঠোঁটের পরশ এঁকে দেয়। দুজনের দৃষ্টি ফ্রেমবন্দি ছবির দিকে, যে ছবিতে এক ফালি সুখ ঘোরা দেয়। ফ্রেমের চোখ রেখে রণব গলায় সুর তোলে, তুমি ছাড়া নেই তো আমার সুখের আলো। তোমারই মতো এমন করে ভালোবাসবে কে বলো?
পরিশিষ্ট, সব সম্পর্ক শুরু হয় না ভালোবাসা দিয়ে। কিছু ভালোবাসা জন্ম নেয় দায়িত্ব আর নীরব সহনশীলতা প্রয়োজন থেকে। একবার ভালোবাসে ঠকে গিয়ে দ্বিতীয়বার ভালোবাসতে ভয় পাওয়া মানুষটার জীবনে ভালোবাসা আবার এসে সুখ হয়ে ধরা দিয়েছে। মা হতে না পারা মেয়েটাও দুঃসন্তানের মা হয়ে উঠেছে। সংসার মানে কেবল একসাথে থাকা নয়, সংসার মানে একে অপরের ভুল ত্রুটি অপূর্ণতার দুঃখগুলোকে আপন করে পাশে থাকা। এই সংসারে কেউ কাউকে জিতিয়ে তারা একে অপরকে পেয়েছে আশার আলো হিসেবে। তাদের শুরুটা ভালোবাসা দিয়ে হয়নি, তবে সমাপ্তি প্রণয়ে এসে ধরা দিয়েছে। তাই তো বলি, তুমি আমার গল্পের সূচনা নয়, সমাপ্তির প্রণয় হয়ে এসো।